না, সার্টিফিকেট বের করিনি। কথা শোনা যায়? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। স্পষ্ট না কোনো সমস্যা আছে? স্যার ক্লিয়ার। লাউড অ্যান্ড ক্লিয়ার। ওকে, তাহলে লাস্ট ডেতে আমরা ম্যাক্সওয়েল বোলসম্যান বন্টন সূত্র নিয়ে আলোচনা শুরু করছিলাম। বন্টন মানে স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স নিয়ে আলোচনা শুরু করছিলাম। তার মধ্যে ম্যাক্সওয়েল বোলসম্যান স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সে কয়েকটা সূত্র আছে। সূত্রগুলোর মধ্যে প্রথম সূত্র হলো ম্যাক্সওয়েল বোলসম্যান ডিস্ট্রিবিউশন ল। এটাকে আমি প্রথমেই বলি, এবং এটার কতগুলো স্বীকার্য আছে, স্বীকার্যগুলো নিয়ে আলোচনা করা হয়েছিল। আর এখন আজকে আমরা এর প্রেক্ষিতে যে গাণিতিক সমীকরণগুলো উপপাদন করা হয়েছে সেটা কিভাবে করা হলো সেটা আমরা এখন দেখব। এর জন্য যে ধরে নিতে হবে যে টি কেলভিন তাপমাত্রায় ভি আয়তনের ধারায় এখানে কতগুলো শর্ত আছে, শর্তগুলো তোমাদের এখন বুঝতে হবে। যে স্পিনহীন, তারপরে তোমার বলছে সদৃশ্য আইডেন্টিক্যাল, তারপরে বলছে পৃথকযোগ্য, হ্যাঁ, ডিস্টিংগুইশেবল, হ্যাঁ, তারপরে আছে হলো পরস্পরের প্রতি আন্তঃক্রিয়াহীন, আকর্ষণবিহীন, আকর্ষণ বিকর্ষণ কিচ্ছু নাই। তারপরে তোমার শর্ত হলো পরস্পরের উপরে অনির্ভরশীল, এবং সেখানে আমরা অনুসংখ্যা ধরে নিলাম এন সংখ্যক অণু। এন সংখ্যক অণু আছে। তাহলে কি কি আমরা ধারা ধরছি? ভি আয়তন, টি কেলভিন তাপমাত্রা, আর কিছু আমরা এখানে চিন্তা করি নাই। পি নিয়ে চাপ নিয়ে আসা হয়নি, কারণ যে চাপ আমরা জানি গ্যাসের ক্ষেত্রে চাপের সাথে তাপমাত্রা আয়তনের সম্পর্ক আছে, অনুসংখ্যার সম্পর্ক আছে। এই সম্পর্কটা হলো পিভি সমান এনআরটি। সেখান থেকে আমরা সহজেই চাপ বের করতে পারবো। এন কেবিটি, কেবি হলো বোলসম্যান ধ্রুবক, বা এনআরটি। এই সূত্র তোমাদের জানা আছে বা জানা না থাকলে লিখে নাও। তাহলে আমরা এই এই বিষয়গুলো মাথায় রেখে আমাদের বাকি কাজগুলো এখন করতে থাকবো। তো এখানে প্রথমে যেটা ধরতে হবে, তোমার নতুন একটা কথা আমরা এখানে ইন্ট্রোডিউস করব। সেটা হলো যে ফেজ স্পেস, দশা স্থান। ফেজ স্পেসে আমরা কিছু এই শক্তি চিন্তা করব, E1 E2 E3 ইত্যাদি শক্তি বিশিষ্ট। এখানে ই আই এপসাইলন আই একটা বিষয় আছে, আইতম স্তর। হ্যাঁ, এদেরকে এই শক্তি স্তরে সেল সংখ্যা, হ্যাঁ, এটা একটু ভালো করে খেয়াল রাখতে হবে। হ্যাঁ, সেল সংখ্যা, এই সেল সংখ্যাটাকে আমরা জি দিয়ে প্রকাশ করতেছি। হ্যাঁ, এবং এই সেল সমূহে প্রত্যেকটাতে অনুসংখ্যা আমরা এন দিয়ে প্রকাশ করতেছি। টোটাল অনুসংখ্যাকে আমরা এন ধরে নিয়েছি।
ওই যে উপরে এন ধরে নিয়েছি। তাহলে এই সকল বিষয়গুলোকে চিন্তা করে আমরা এখন এই সেল বলতে কি বোঝায়, দশাস্থান বলতে কি বোঝায়, এটা একটু দশাস্থান নিয়ে একটু আলোচনা করা দরকার। ফেজ স্পেস নিয়ে, স্পেস তো আমরা জানি এক্স ওয়াই জেড নিয়ে হলো স্পেস, আর ফেজ স্পেসের যখন দশাস্থান বলা হবে, হ্যাঁ, তখন আমাদের ওখানে ওই দশাস্থানের মধ্যে আমাদের থাকে হলো এক্স এর সাথে ভরবেগ থাকবে, স্পেসের কোঅর্ডিনেটের সাথে ভরবেগে, এই দুইটা মিলে হয় দশাস্থান। তাহলে একটা দশাস্থানের কোঅর্ডিনেট কয়টা হবে বলো? এমনি স্থানের কোঅর্ডিনেট হলো 3টা। স্থানের কোঅর্ডিনেট হলো 3টা, স্থানের স্থানাঙ্ক 3টি। তাহলে দশাস্থানের স্থানাঙ্ক কয়টা হবে? স্থানের স্থানাঙ্ক হলো 3টি, এক্স ওয়াই জেড, ত্রিমাত্রিক স্থানের স্থানাঙ্ক 3টি। তা দশাস্থানের স্থানাঙ্ক কয়টা হবে বলো? স্যার 6টি হবে। হ্যাঁ, 6টি হবে। কি কি হবে? একটা হলো স্থানের স্থানাঙ্ক হলো এক্স ওয়াই জেড, আর দশাস্থানের স্থানাঙ্ক হবে এক্স ওয়াই জেড এর সাথে, হ্যাঁ, দশাস্থানের স্থানাঙ্ক, স্থানাঙ্ক হবে তোমার এক্স ওয়াই জেড এর সাথে পি এক্স পি ওয়াই পি জেড লাগবে, তাহলে তোমার দশাস্থান হবে। এর সাথে পি এক্স এক্স অক্ষের ভরবেগ, তারপরে ওয়াই অক্ষের ভরবেগ, আর জেড অক্ষের ভরবেগ, এটা হলো। আর যদি স্থানের স্থানাঙ্ক যদি আমরা আর থিটা ফাই দিয়ে প্রকাশ করি, আর থিটা ফাই, তাহলে দশাস্থানের স্থানাঙ্ক কি হবে তখন? দশাস্থানের স্থানাঙ্ক এখানে আর আসবে, থিটা আসবে, তারপরে ফাই আসবে, আর এদের করেসপন্ডিং ভরবেগ যেগুলো আছে অনুরূপ আর অক্ষের যে ভরবেগ, তারপরে থিটা কোণের যে ভরবেগ, হ্যাঁ, সেই ভরবেগ পি থিটা লিখবো, আর হলো তোমার ফাই অক্ষের যে ভরবেগ, ফাই কোণের যে ভরবেগ, সেই ভরবেগ লিখবো। এগুলি মিলে হলো দশাস্থান। আর এটা হলো কার্টেসীয় দশাস্থান, এটা হলো পোলার দশাস্থান। তা 2 রকম দশাস্থান আছে আমাদের হাতে, আমাদের এগুলি একটু লিখতে হবে। তোমরা বারবার বের হয়ে যাচ্ছ কেন, কারণটা কি? আচ্ছা, এইভাবে আমরা দশাস্থানের বিষয়গুলো বুঝবো, এবং আস্তে আস্তে দশাস্থানের যে শক্তি আছে, শক্তির সাথে তোমরা জানো যে শক্তির সাথে আমাদের গতিশক্তি স্থিতিশক্তি 2 রকম শক্তি বিবেচনায় আমরা নেই সাধারণত। গতিশক্তির মধ্যে ভরবেগ থাকে, স্থিতিশক্তির মধ্যে তোমার স্থান থাকে। এই দশাস্থানের মোট শক্তিগুলি বিবেচনা করা হয়েছে, এবং এখানে আমরা এই শক্তিটাকে বিভিন্ন অণুতে ভাগ করে দিচ্ছি, এবং সেল সংখ্যা প্রত্যেকটা শক্তি স্তরে আবার সেল চিন্তা করছি। তাহলে এটা একটু আমরা বুঝি সেলগুলো কিভাবে আমরা চিন্তা করব। হ্যাঁ, আমরা একটু দেখি। মনে করো আমরা তো ওই পরমাণুর জগতে আমরা ইলেকট্রনের জন্য আমরা বিভিন্ন স্তর পাইছি। মনে করো 3D, যদি 3D যদি যাই, এই 3D তে ইলেকট্রন গুলো শক্তি সমান হয়। হ্যাঁ, আমরা 5টা 3D পাই, এই অরবিটাল পাই। এই 5টাই হচ্ছে তোমার, এই 5টা শক্তি মনে করো যে এপসাইলন 3D লিখলাম শক্তি, এবং এখানে সেল সংখ্যা কত হবে? G3D হবে তোমার হলো 5। G3D হলো 5, এইটাই হলো সেল সংখ্যা। হ্যাঁ, সেল সংখ্যা বলতে আমরা এই বিষয়গুলো কি বুঝবো, এটা পরমাণুর জগতে যেমন চিন্তা করছি, এরকম আমাদের অণুর জগতেও আমরা, বা আমাদের গ্যাসীয় মাধ্যমে বা কঠিন বস্তুতে বা তরল বস্তুতে আমরা এরকম বিভিন্ন শক্তিতে আমরা সেল বা কোষ সংখ্যা পাবো। তাহলে আমরা এটা মোটামুটি সেল সম্বন্ধে একটু ধারণা আমাদের হলো, যে ফেজ স্পেসে সেল বলতে আমরা কি বুঝছি, এবং এখানে যে এই পরমাণু সংখ্যা বলা হচ্ছে, যেমন 3D তে যদি আমি 3D কথাটা চিন্তা করি আবার, হ্যাঁ, এই 3D তে
যেমন 3D তে তোমরা জানো যে 10টা ইলেকট্রন ধরে, কিন্তু 10টা নিচেও তো ধরে, 0 থেকে শুরু করে তোমার 10টা পর্যন্ত ইলেকট্রন ধরে। তো সো আমার যদি এইখানে যে অনুসব মনে করো 3D একটা সেল, আমি যে G3D যেটা লিখছি, এই G অফ 3D তে নাম্বার অফ 3D তে যে ইলেকট্রন সংখ্যা, এই ইলেকট্রন সংখ্যাটা তোমার লিমিট হচ্ছে 0 থেকে 10 পর্যন্ত, 0 to 10। তো 0 to 10 যেহেতু ইলেকট্রন সংখ্যা আমার হতে পারে, আমার 5টা থাকতে পারে, শূন্যও থাকতে পারে। এখানে N1 বা N3D যেটা হবে, মনে করো যে G3D N3D, আমি এইভাবে এটাকে চিন্তা করতেছি, এইটাকে সমান আমি N3D সমান 0, 3D সমান 0 থেকে 10 পর্যন্ত হতে পারে। যেরকম এক একটা সেলের মধ্যে অণু ধারণ ক্ষমতা এক এক রকম হতে পারে, সেই বিষয়টাকে ধরার জন্য আমরা এটা হতে পারে বা সম্ভাবনাটাকে আমরা এখানে চিন্তা করছি। হ্যাঁ, এই সম্ভাবনাগুলোকেই আমরা সকল সম্ভাবনা বিবেচনার মধ্যে নিয়ে আমরা কাজে এগিয়ে যাচ্ছি। তাহলে সম্ভাবনার বিষয়টা আমাদের এখানে আসতেছে। তো আমরা এখন দেখি বাকি আবার কি ধরা যায়। আমরা এই যে শক্তিগুলো ধরলাম, অনুসংখ্যা বিবেচনা করলাম, সেল বিবেচনা করলাম, এবং সেখানে আমরা তাহলে আইতম স্তরে এপসাইলন আই শক্তি বিশিষ্ট জিআইটি সেলের মধ্যে এনআইটি সংখ্যক অণু থাকলে আমরা পাবো কি পাবো, আমরা এখন সেই হিসাবের মধ্যে ঢুকবো। খুব কেয়ারফুলি একটু মনোযোগ দিয়ে দেখবে। হ্যাঁ, আমরা দেখবো কি যে টোটাল যে অনুসংখ্যা সেটা আমরা চিন্তা করব। খুব সহজ হিসাব, টোটাল এনার্জি যেটা হবে, আর মোট অনুসংখ্যাটা আমাদের বের করতে হবে, এটা আগে লেখা লাগতো। তাহলে মোট অনুসংখ্যা হবে তোমার ওই প্রতিটা সেলে যে মোট অনুসংখ্যাটা আমরা এন দিয়ে যেটা লিখছি যে এখানে উপরে, সেই এনটা হবে এই যে যতগুলো অণু আমরা বিভিন্ন সেলের মধ্যে অবস্থান করছে সেই সকল সেলের অনুসংখ্যার সমষ্টি হবে। এইভাবে আমরা মোট অনুসংখ্যা লিখতে পারি। দিস ইজ ইকুয়েশন নাম্বার 1। এন্ড আবার আমরা মোট শক্তিটা নির্ণয় করতে পারি যে প্রত্যেকটা অণুর মানে N1 যে G1 সেলের যে অণুগুলো আছে তাদের শক্তি হলো E1 এপসাইলন 1। এপসাইলন 1 এর সাথে তাহলে N1 গুণ করলে আমার টোটাল এনার্জি হবে। সিমিলারলি আমাদের N2 গুণ করলে আরেকটা এনার্জি পাবো। এভাবে সবগুলো এনার্জি যোগ করলে আমরা টোটাল এনার্জি পাচ্ছি। এই বিষয়টা একটু তোমাদের বুঝতে কোনো সমস্যা হয়েছে এখানে? একজন জবাব দাও যে টোটাল মোট অনুসংখ্যা বুঝতে কোনো সমস্যা হলো? যে N1 N2 N3 যে ধরলাম, না স্যার, বুঝতে আর পেরেছি। টোটাল মোট শক্তিটা বুঝতে স্যার এটা বুঝতে সমস্যা? পেরেছি। আচ্ছা, এটা বুঝতে পারছি। ওকে, তাহলে এই যে n সংখ্যক যে অণু আছে এদেরকে আমি n সংখ্যক যে অণু আছে এই অণুগুলো বন্টনের উপায় কতটা হবে? 5টা, তোমার কাছে মনে করো 5টা কলম আছে, 5টা কলমকে তুমি কত ভাবে বন্টন করতে পারো? আলামিন বলো। জি স্যার। 5টা অণুকে কত ভাবে বন্টন করতে পারবে? হ্যালো, আমি ক্লাসের মধ্যে আছি, ক্লাসের পরে আসবো, 12:30তে ক্লাস শেষ হবে। আমি ক্লাসের মধ্যে বসে আছি। তাহলে n সংখ্যক অণু বিন্যস্ত করার উপায়, তার 5টাকে বিন্যস্ত করার উপায় হলো কত হবে বলো তো দেখি? 5টা জিনিসকে সাজাবে কত? 5 ফ্যাক্টোরিয়াল। তাহলে n সংখ্যক অণুকে সাজানোর উপায় হচ্ছে, বিন্যাস করার উপায় হচ্ছে n ফ্যাক্টোরিয়াল। n ফ্যাক্টোরিয়াল তো বিশাল সংখ্যা। হ্যাঁ, তাহলে এই বিষয়টাকে এখন আমরা কমাইতে পারি। তো বিভিন্ন স্তর সেল সমূহে বিদ্যমান অণুগুলোর বিন্যস্ত হওয়ার উপায় সংখ্যা উক্ত বিন্যাস সংখ্যাকে কমিয়ে ফেলে।
এখন বিভিন্ন সেল যেগুলো আছে, এই যে G1 G2 G3, G1 এ অণু কয়টা আছে? N1টা, তাই না? G1 সেলে অণু কয়টা থাকে? N1টা। স্যার এবং তাদের N1 হ্যাঁ, তাদের শক্তি কত? প্রত্যেকটা শক্তি হলো E1। হ্যাঁ, তাহলে G1 সেলে যে অণু সংখ্যা যেগুলো আছে তারা যেভাবে বিন্যাস হোক তাদের সবার শক্তি একই রকম। G2 সেলে যে অণুগুলো আছে, N2 সংখ্যক যে অণু আছে, তারা যেভাবেই বিন্যাস হোক তাদের শক্তি একই রকম। তাহলে টোটাল যে n সংখ্যক যে ফ্যাক্টোরিয়াল বিন্যাসের উপায় সংখ্যা, এই উপায় সংখ্যাটা তোমার G1 সেলের যে উপায় সংখ্যা, সেই উপায় সংখ্যা দিয়ে কমে যাবে। তা কমে গেলে যোগ হবে না বিয়োগ হবে না ভাগ হবে না গুণ হবে বলো? উপায় সংখ্যাগুলো যদি কমে কি হবে রে? উপায় সংখ্যাগুলো কমে গেলে কি হবে? তাহলে i তম স্যার স্তরে ভাগ হবে। ভাগ হবে। আচ্ছা, ওকে। কে বললো এটা ভাগ হবে? কে বললো? নাম বলো। তাহলে স্যার স্পিনবিহীন আমি আফসানা। আফসানা, আর স্পিনবিহীন সদৃশ পৃথকযোগ্য অণুসমূহের বিভিন্ন স্তরে বিদ্যমান অণুগুলো বিন্যাসের এই উপায় সংখ্যা মোট বিন্যস্ত হওয়ার উপায়ে এর উপরে কোনো অবদান রাখে না, বিধায় মোট বিন্যাস সংখ্যাকে হ্রাস করে। অতএব অণুগুলোর বিভিন্ন সংখ্যায় বিভিন্ন স্তরে বিন্যস্ত হওয়ার উপায় সংখ্যা, তাহলে এই উপায় সংখ্যাকে আমরা একটা অক্ষর দিয়ে দেখাই, সেটা হলো W। তাহলে এখানে আমরা সেটাকে W1 ধরে নেব, যেহেতু আরেকটা বিষয় আমাদের সামনে আসবে। এই হলো বিষয়টা, যে n ফ্যাক্টোরিয়ালকে আমরা n1 ফ্যাক্টোরিয়াল ভাগ করছি, ভাগ n2 ফ্যাক্টোরিয়াল ভাগ n3 ফ্যাক্টোরিয়াল, এরকম একটা ভাগ করছি। তো এই ভাগটাকে প্রকাশ করার বুদ্ধি সবাই একটু শোনো, সবাই একটু ভালো করে বুঝবা বিষয়টা। এটা এই যে এটা হলো এই ফ্যাক্টোরিয়ালটা W1, যেটা বিন্যস্ত হওয়ার উপায় সংখ্যা, ওয়েজ অফ ডিস্ট্রিবিউশন, এই জন্য W লেখা হয়েছে। ওয়েজ অফ ডিস্ট্রিবিউশনটা আমরা এতগুলো ভাগে ভাগ করতে পারতেছি। আর ওয়েজ অফ ডিস্ট্রিবিউশন, এই যে নিচে যে গুণটা আছে, এই গুণটাকে আমরা এই যে প্রকাশ করি পাই দিয়ে, বড় হাতের পাই। আমরা যোগকে যেমন প্রকাশ করি সামেশন দিয়ে, একটু আগে দেখাইছি যে আমরা যে যোগ প্রকাশ করছি সামেশন দিয়ে, এই গুণ প্রকাশ করা হয় পাই দিয়ে। এটা লিখে নাও সবাই খাতায়, যে অনেকগুলো গুণকে আমরা যোগকে যেমন সামেশন দিয়ে প্রকাশ করি, এই যে n1 n2 n3 ইত্যাদি, সিমিলারলি এই গুণগুলোকেও আমরা প্রকাশ করতে পারি। এটার জন্য আমাদের হাতে একটা প্রতীক ব্যবস্থা বিজ্ঞানের গণিতবিদরা দিয়েছে, সেটা হলো পাই। এটা অনেকেই বুঝে না, অনেকেই আমাকে প্রশ্ন করছে যে পাইটা কি। তা পাইটা হলো গুণন প্রকাশ। আমাদের যে ফ্যাক্টোরিয়াল লিখি, এই ফ্যাক্টোরিয়ালও কিন্তু আমরা পাই দিয়ে প্রকাশ করতে পারতাম। হ্যাঁ, যদি ফ্যাক্টোরিয়ালকে যদি পাই দিয়ে প্রকাশ করি, মনে করো আমার যদি এরকম এই 5 ফ্যাক্টোরিয়াল, হ্যাঁ 5 ফ্যাক্টোরিয়াল, এটা যেহেতু ফ্যাক্টোরিয়াল আমরা সরাসরি সংখ্যার মধ্যে কাজ করতে পারি, আমরা এই এই আই লিখে আই সমান 5 লিখলাম, হ্যাঁ 1 থেকে 5 পর্যন্ত। হ্যাঁ, তার মানে কি দাঁড়াইলো? তার মানে দাঁড়াইলো হলো 1 গুণন 2 গুণন 3, এইভাবে আমরা 5 পর্যন্ত গুণ করব। তাহলে ফ্যাক্টোরিয়ালকে প্রকাশ করার জন্য আমাদের হাতে পাই সিস্টেম আমরা ব্যবহার করতে পারি, কিন্তু সবসময় পাই সিস্টেম কিন্তু ফ্যাক্টোরিয়ালের প্রকাশ করতে গেলে আমাদের সবসময় সব জায়গায় পাই সিস্টেম কাজ করে না। এই জন্য কমন ভাবে আমরা পাই ইউজ করতেছি সবার জন্য। এই জায়গায় কারো কোনো কনফিউশন আছে? এটা প্রকাশভঙ্গির আলোচনা হলো, এটা কিন্তু কোনো পড়ার বিষয় না, এটা শেখার বিষয়, শিখলা তোমরা। স্যার এই যে পায়ের নিচে যে আইটা আছে, হ্যাঁ আই এটা মানে, সাফিক্সেও নাই, একদম নিচে হ্যাঁ কেন? এটা আই মানে আই, আই দিয়ে শুরু। আই এর এখন তুমি 1 2, এখানে যেমন 1 থেকে শুরু করে আই পর্যন্ত সর্বোচ্চ,
তারপরে বড় পরবর্তী সংখ্যা এটা কত হবে, এটা তো আমি এখনই দেখাই দিলাম যে পাইয়ের নিচে সামেশনের নিচে যেমন তোমরা সামেশন লিখে যেমন তোমরা আই লেখো, আই লিখে শুরু করো কত থেকে শুরু, এটা 1 থেকে শুরু হতে পারে আর উপরে যাইতে পারে মনে করো 20 পর্যন্ত 10 পর্যন্ত গেল, আর তুমি লিখলে হলো এক্স আই, তার মানে কি দাঁড়াইলো, তার মানে দাঁড়াইলো x1 x2 x3 x4 x5 এইভাবে করে x10 পর্যন্ত যোগ হবে। তার মানে যোগ হবে এখানে x1 থেকে x1 যোগ x2 যোগ x3, হ্যাঁ এইভাবে করে আমরা x10 পর্যন্ত যোগ করব। আবার মনে করো সামেশন লিখলাম, আরেকটা সামেশন লিখলাম হলো মনে করো যে n n সমান শুরু নিচে দিলাম হলো 5 আর উপরে দিলাম হলো 11, তার মানে কি দাঁড়াইলো যে n5 প্লাস n6 এইভাবে ধারাবাহিকভাবে আমাদের মানগুলো যোগ করতে হবে। হ্যাঁ এইভাবে করে আমরা n কত 11 পর্যন্ত যোগ করব, বোঝা গেছে? সিমিলারলি আই এর যখন পাই এর নিচে যখন আই দিব, এই আই সমান যদি 5 লিখি আর উপরে আমি আই সমান দিলাম হলো 10 এবং এখানে রাশিটা পরিবর্তনশীল রাশি দিলাম হলো এক্স আই, তার মানে কি দাঁড়াইলো, তার মানে দাঁড়াইলো x5 গুণন x6 গুণন x10 x7 এইভাবে করে আমরা গুণ করব হলো x10 পর্যন্ত, বোঝা গেছে? হ্যালো, জি স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ, তো এই বিষয়টা একটু ক্লিয়ার করে রাখবে তোমাদের কাছে, কারণ এই সব বিষয় সবসময় প্রয়োগ করতে হয় আমাদের এখানে, তো ব্যাপকভাবে প্রয়োগ করতে হবে আমরা। এবং এই ধরনের রাশি নিয়ে আমি প্রথমে তোমাদের ধারণা দিয়েছিলাম, পলিনোমিয়াল বিষয়টা আমরা নিয়ে আসছিলাম এই বিভিন্ন ইকুয়েশনের সলিউশনের ক্ষেত্রে, এখানে আমরা এই বিষয়গুলো ব্যবহার করছি। তা আমরা এই যে বিষয়টা যেটা এখানে আসলো সেই বিষয়টা এখন আমি একটু হাইলাইট করি, যে এই যে আমাদের যে এখন আরেকটা বিষয় আমাদের সামনে নিয়ে আসতে হবে, যে দশায় স্থান 1 নম্বর স্থানে শক্তি হলো ε1 প্রতিটা অণুশক্তি এবং সেল সংখ্যা হলো G1, 2 নম্বর স্তরে শক্তি হলো ε2 শক্তি হলো সেল সংখ্যা হলো G2, এইভাবে আমরা বিভিন্ন শক্তিগুলো চিন্তা করব সেলের হিসাবে। আর সেই সেলের মধ্যে যদি আমরা পরমাণুগুলোকে বা অণুগুলোকে যদি আমরা বন্টন করি, তাহলে কতটা উপায়ে বন্টন হতে পারে? N1টি কণার মোট প্রতিটা E1 শক্তি ধারণ করতে পারার উপায় সংখ্যা হলো G1 এর পাওয়ার N1। এখন জিনিসটা আমরা বুঝি, মনে করো 2টা রুমে 3 জন মানুষ আছে এবং এই 2টা রুমের শক্তি হলো 5 টাকা করে, তাহলে এই 3 জন মানুষের উপরে 5 টাকা করে বন্টন আমরা 2টা রুমে কত উপায়ে বন্টন করতে পারবো? তাহলে সেটা আসবে তোমার এরকম করে, জি ওই যে 2টা রুম আর 3 জন মানুষ, এটা পাওয়ার হবে। তাহলে 2টা রুমে 3 জন মানুষ দিলে 8টা উপায়ে আমরা ওই টাকাগুলো বন্টন করতে পারবো বা শক্তিগুলো বন্টন করতে পারবো। হ্যাঁ 5 টাকা বা 2টা রুমে, একটা রুমে 5 টাকা মান, একটা রুমে 6 টাকা ভাড়া, একটা রুমে 5 টাকা ভাড়া, একটা রুমে 6 টাকা ভাড়া, আর 3 জন মানুষকে আমি ওখানে জায়গা দিব, তাহলে আমার কত উপায়ে বন্টনটা হবে? এই বন্টনটা উপায় হবে 8টা উপায়। এইখানে সেই বিষয়টাই নিয়ে আসা হয়েছে বন্টনের উপায় সংখ্যা বের করার জন্য। তাহলে এইভাবে আমরা প্রত্যেকটা অণুকে আমরা বন্টন করব প্রতিটা সেলের মধ্যে, তাহলে কতটা উপায় বন্টন হচ্ছে সেটা আমরা বের করে ফেললাম আমাদের সূত্র, আমাদের সাধারণ জ্ঞান দিয়ে, এবং সেই সাধারণ জ্ঞানের প্রয়োগটা আমরা আই এর জন্য করব, ইআই এর জন্য। হ্যাঁ, তাহলে জিআইটি সেলের মধ্যে এনআই সংখ্যক যদি আমরা শেষ করি, তাহলে আমরা জিআই পাওয়ার এনআই সংখ্যক আমরা উপায় পাবো। তাহলে এই উপায়টা কি হবে? এই একটা নতুন আরেকটা উপায় কিন্তু এটা। হ্যাঁ, এই উপায়টা হলো বন্টনের নতুন একটা আমরা বন্টন পেলাম।
যে ওই সেল দশা থাকার কারণে, দশা যদি না থাকতো তাহলে এই বন্টনটা আমরা পাইতাম না। দশা স্থানে সেলগুলো থাকার কারণে, মানে ঘরগুলো থাকার কারণে আমরা বন্টনটা পাইলাম। এই বন্টনের উপায় হবে, এই বিন্যাসের উপায় হবে জিআই পাওয়ার এনআই এর গুণফল, এই যে গুণ আকারে। হ্যাঁ, নতুন একটা উপায়। তাহলে নতুন এই যে উপায় আর আগের যে উপায়, মানে আগের বন্টনের উপায় আর এই যে ইয়ার মধ্যে বন্টনের উপায় সংখ্যা, হ্যাঁ, তা আমরা এই দুই উপায় পেয়ে গেলাম। আমাদের আমরা বন্টনের উপায় পেলাম, অণুগুলো কতভাবে বন্টন হতে পারে। আমরা বন্টনের উপায় পেলাম দুই রকম। তাহলে আমরা বন্টনের এই ধারাতে, যে ধারাটা আমরা বিবেচনা করছি, এই ধারাতে আমাদের বন্টনের উপায় পেলাম, এই একটা উপায় পেলাম W1, আর একটা উপায় পেলাম হলো W2। তাহলে সকল এই উপায়গুলোকে যদি আমি বিবেচনার মধ্যে নিতে চাই তাহলে কি করব বলো? টোটাল উপায় কি হবে? মোট উপায়টা কি হবে বলো? মোট উপায় হবে দুইটা উপায়ের গুণফল। যেহেতু এগুলি উপায়, মানে গুরুত্বগুলো সবসময় গুণ আকারে আসে, যোগ হয় না। হ্যাঁ, একটু আগেই তোমরা বলছো, একজন বলছে ভাগ হবে স্যার, সেরকম আর কি। হ্যাঁ, তাই এই গুণগুলো আমরা গুণ আকারে, এই উপায়গুলোকে গুণ করে মোট উপায় সংখ্যাটা বের করলাম, এবং এই উপায়গুলো তো আমাদের ইকুয়েশন তো আমরা আগে বের করছি, সেই ইকুয়েশন গুলো এখানে জাস্ট বসাইলেই হবে, আর কিছুই না। এখন সমানুপাতিক চলতেছে, সমানুপাতিক বসাই দিয়ে আমাদের এই কাজগুলো চলতে থাকবে। হ্যাঁ, তাহলে এই সমানুপাতিক এই মানগুলো বসাইলাম, এই মানগুলোকে একটু সাজায় নেই আমরা অন্যভাবে। হ্যাঁ, একটু আমাদের সুবিধাজনক বোঝার উপায়ের জন্য একটু সাজায় নিতে হবে, সব সময় তাই করতে হয়। যে কোনো ইকুয়েশন পেলে তাকে নিজের আন্ডারস্ট্যান্ডিং লেভেলে নিয়ে আসতে হবে। এই জন্য আমি কি করলাম, n ফ্যাক্টোরিয়ালটা বাইরে রাখলাম, g1 n1 আর n1 ফ্যাক্টোরিয়াল এগুলি সব এখানে ঢুকাইলাম, দ্বিতীয়টা মিলাই নিলাম, তৃতীয়টা মিলাই নিলাম, চতুর্থ মিলাই নিলাম। এটা জাস্ট আমাদের নিজেদের আন্ডারস্ট্যান্ডিং ঠিক রাখার জন্য, মানে আমরা যে বুঝি, মানে বুঝে শুনে যে পড়াশোনাটা করব, এই বোঝার বিষয়টাকে ঠিক রাখার জন্য এই কাজটা করা হলো, আর কিছুই না। হ্যাঁ, তো অনেকেই অ্যাডভান্স বুঝতে পারে, অনেকেই অনেক দূর বুঝতে পারে একবারে, আমি আবার ধীরে ধীরে বুঝতে পারি, বুঝছো? এই জন্য আমি সবগুলো ধাপে ধাপে করতে হয় আমাকে। বোঝা গেছে? আমি একটু কম স্যার বুঝি তো। আমরা একটু কম ধীরে ধীরেই বুঝি, কারণ ধাপে ধাপে হুম, না ভুল হয় স্যার। হ্যাঁ, ধাপে ধাপে করতে হবে, না হলে তো ভুল হবে। তাহলে এখন দেখো, এই ইকুয়েশনটা সমানুপাতিক চিহ্ন আছে, সমানুপাতিক চিহ্ন তুলে দিলাম, আমাদের কনস্ট্যান্ট চলে আসলো একটা সি, এবং সেটাকে আমি ওই যে আমার যে মানে সমান চিহ্নের দেখানোর যে বুদ্ধি, সমান চিহ্ন যে কি নাম, গুণফল দেখানোর বুদ্ধি, সেই গুণফল দেখানোর বুদ্ধিতে যাব। হুম, এটাকে আমরা এইভাবেও লিখতে পারি। আমি অল্টারনেট দুইটা উপায় দেখাচ্ছি, বাম দিকেরটা বিস্তারিত উপায়, ডান দিকেরটা সংক্ষিপ্ত উপায়, গুণ এই পাই চিহ্ন দিয়ে প্রকাশ করার উপায়। তাহলে এই যে সি একটা ধ্রুবক, হ্যাঁ, এখন এই সি ধ্রুবকটা বলে দিতে হবে যে সি একটি সমানুপাতিক ধ্রুবক, কারণ এগুলি না, কোনো একটা টার্ম নিয়ে আসলে সঙ্গে সঙ্গে তাকে ব্যাখ্যা দিতে হয়, না দিলে ভুল হবে। এখন আমরা যেটা করব, উভয় পক্ষকে প্রাকৃতিক লগ নিব। হ্যাঁ, একবারই নেই। উভয় পক্ষকে প্রাকৃতিক লগ নেই, তা লগ নিলে কি হবে? এই লন নিলে লন এন ফ্যাক্টোরিয়াল থাকলো, লন এন ফ্যাক্টোরিয়াল বিয়োগ হলো, এই যে নিচে যেহেতু আছে বিয়োগ হলো, হ্যাঁ, সামেশন হয়ে, এই যে সামেশন, এটা পাই চিহ্ন আছে, এটা পাইটা সামেশন হয়ে গেল। তারপরে এইটাকে যদি বাম দিকের অংশটাকে যদি পুরাপুরি তুমি লক করতে চাও তাহলে অনেক বড় রাশি আসবে, এই জন্য ডান দিকের অংশটাকে আমি লক করে সহজ করে নিছি। হ্যাঁ, তো এটাকে আমরা এইভাবে লিখলাম। এখন এখানে বিস্তারিত এখন ভেঙে ভেঙে করাইতে হবে ইকুয়েশনটা। এই জায়গায় বুঝতে কারো সমস্যা নেই তো? লক করলাম যে।
স্যার লগের এই যে প্রথমে লন n ফ্যাক্টরিয়াল দেন আপনার এই যে আরেকটা সামেশন আসলো, এটা কেন আসলো? ওই যে পাই গুণ আছে, গুণটাকে আমরা সামেশন যোগ হয়ে গেল, লন করলে তো যোগ হবে, গুণ যোগ হয় না? মনে করো যে এক্স জি স্যার। গুণন ওয়াই, তাহলে যদি আমি এই লন করি তাহলে কি হবে? স্যার লগ, লন x যোগ লন y। হ্যাঁ, তো এরকম আর কি। ওই জন্য ওই যে এই গুণ সেইগুলোকে আবার যোগ করে দিচ্ছি। তুমি না হলে এটা ভেঙে, এগুলো সব ভেঙে ভেঙে করে নিজে নিজে করে দেখো বাসায় বসে। সময় দিতে হবে, সময় ছাড়া তো কোনো কিছু কাজ করা যাবে না। তোমরা এখন বিস্তারিত আমি ইকুয়েশন গুলো দিয়ে দিচ্ছি, বিস্তারিত ভাবে করে দেখবা বাসায় বসে যদি কনফিউশন লাগে, কারণ আমি এই কনফিউশন দূর করেই ইকুয়েশন গুলো দাঁড় করাইছি। তাহলে আমরা এই ফ্যাক্টোরিয়াল গুলো পেয়ে গেলাম, আমাদের ওই লন করে করে আমরা নিয়ে আসলাম। এখন স্যার আগের পেজে আর একটা প্রবলেম ছিল, এই যে w সমানুপাতিক যেটা ছিল n ফ্যাক্টরিয়াল। স্যার আগের পেজে এটা প্রবলেম, হ্যাঁ, এটা n ফ্যাক্টরিয়াল সামেশনের উপরে, হুম, সামেশনের নিচে i is 1 আর উপরে l, এই l কেন? এল ধরে নিচ্ছি যে লাস্ট লাস্ট টার্ম, শেষ ও পদ। আচ্ছা। এটা ধরলেও হয়, না ধরলেও হবে, কোনো সমস্যা নেই। এই যে এল সব জায়গায় ধরে রাখছি, লাস্ট পদটা হবে এল। হুম, এটা আমি ধরে রাখছি, তোমাদের বইয়ে হয়তো নাও ধরতে পারে। তাহলে এখন আসো, এখানে আমাদের যেহেতু একটা বিশাল টার্ম এন, যে আমাদের হাতে যেটা এন আছে, এই এন এর বিষয়টা তো জানো যে এন একটা বিশাল সংখ্যা। এই অ্যাভোগাড্রো সংখ্যা বা লসমিট সংখ্যা যেটাই বলো, লসমিট নাম্বার তো জানো 10⁻19 এর কাছাকাছি। অ্যাভোগাড্রো সংখ্যা তোমরা জানো 10⁻23 বা 24 এর কাছাকাছি। তাই এত বড় সংখ্যাকে যদি আমরা লগ করি, হ্যাঁ, তাহলে তো ওই একটা একটা অ্যাপ্রক্সিমেশন আমাদের হাতে বিজ্ঞানীরা দিচ্ছেন, সেটা আমরা নিব স্টার্লিং অ্যাপ্রক্সিমেশন। এটা তোমাদের উল্লেখ করে দিতে হবে পরীক্ষা খাতায়, এটা অনেকেই উল্লেখ করে না। হ্যাঁ, অনেকেই সরাসরি লিখতে চায়। তাই স্টার্লিং অ্যাপ্রক্সিমেশনটা হলো এইটা, যে এন ফ্যাক্টোরিয়ালকে যদি আমরা লন করি তাহলে এন ইন্টু এন লন এন মাইনাস এন আসে। হ্যাঁ, এটা হলো স্টার্লিং অ্যাপ্রক্সিমেশন। এই স্টার্লিং অ্যাপ্রক্সিমেশনটা বা আসন্নীকরণটা যদি আমরা এখানে প্রয়োগ করি সমীকরণের মধ্যে, আমাদের যে সমীকরণটা দাঁড় করাইছি একটু আগে, সেই সমীকরণে প্রয়োগ করলে, আমাদের এই সমীকরণের মধ্যে যদি এটা প্রয়োগ করতে চাই ডাব্লুর ক্ষেত্রে, তাহলে এই ধরনের একটা রাশি আসবে। হ্যাঁ, এই রাশিগুলো সবগুলো প্রয়োগ করে তোমাদের দেখতে হবে, নিজেরা নিজেরা করবে এই কাজটা, না করলে তোমরা বুঝবে না। হ্যাঁ, এখন যে শর্তটা আমরা দিব, সেই শর্তটা এখন প্রয়োগ করতে হবে। আমাদের হাতে কিন্তু অনেকগুলো সমীকরণ চলে আসছে, সেই সমীকরণগুলো আমরা প্রয়োগ করব সাম্য অবস্থায়, অ্যাট দ্য ইকুইলিব্রিয়াম। যে কোনো একটি স্তরে অণুর সংখ্যা সামান্য পরিবর্তনের সম্ভাবনা বিন্যস্ত হওয়ার উপায় সংখ্যা বা গুরুত্ব কোনো পরিবর্তন হয় না। এইটা আমাদের এই একটা অ্যাপ্রক্সিমেশন, একটা সিদ্ধান্ত। এই কথাটা ম্যাক্সওয়েল বোলৎজম্যান ইউজ করছেন, আমরা এখানে পরিবর্তন করতে পারবো না। এই শর্তের উপরে নির্ভর করে আমরা এই বিষয়টাকে বলতেছি যে ধারার মোট শক্তির পরিবর্তন না হলেও, এই যে ধারার মোট শক্তির কোনো পরিবর্তন হবে না, অণুগুলোর শক্তি পরিবর্তন হলেও ধারার মোট শক্তির পরিবর্তন হবে না। আমাদের যে একটু আগে যে কথাটা বলছি, দুইটা রুমে একটা ভাড়া 5 টাকা, একটা ভাড়া 10 টাকা, 3জন মানুষ আছে, যে একটা মানুষ মনে করে একটা মানুষ এ 5 টাকার রুমে আছে আর বি সি 10 টাকার রুমে আছে, 10 টাকার রুমে আছে, তাহলে বি এবং সি যদি, বি যদি এদিকে চলে আসে, সি আর এ যদি ওদিকে চলে যায়, টোটাল টাকার পরিমাণ কিন্তু ঠিকই থাকবে। হ্যাঁ, কিন্তু আমাদের রুমের মান দুইটা মিলে 15 টাকা ঠিকই থাকবে, কিন্তু ওই অণুর মোট শক্তিটা কোনো পরিবর্তন হবে না, কিন্তু ভিতরে অণুগুলোর ইন্টারনাল শক্তির পরিবর্তন হবে, তাদের নিজেদের শক্তির পরিবর্তন হবে। এবং সাম্যাবস্থার ক্ষেত্রে এই টোটাল শক্তিটা কোনো পরিবর্তনটা আমরা বিবেচনায় নেব না। আরেকটা জিনিস বিবেচনায় নেব না, সেটা হলো
অনুসংখ্যার পরিবর্তনটা বিবেচনা, কারণ অনুসংখ্যা ফিক্সড, অনুসংখ্যার কোনো পরিবর্তন হয় না। হ্যাঁ, এটা ফিক্সড এবং সেটাও আমরা চিন্তার মধ্যে নেব। তো দুইটা আমাদের শর্তগুলো আমরা এখানে প্রয়োগ করি। তাহলে প্রথম শর্ত শক্তির শর্ত, যেটা প্রয়োগ করলাম যে শক্তির কোনো টোটাল শক্তির কোনো পরিবর্তন হবে না, এবং এই জন্য আমরা এই ডিফারেন্সিয়েশন গুলো করব, আর টোটাল অণুর কোনো পরিবর্তন হবে না। হ্যাঁ, এইটাও একটা শর্ত। এই যে এই শর্তটা এইখানে আমি বলে দেই। হ্যাঁ, ডেল্টা ই 0, ডেল্টা এন 0, আর তিনটা জিনিস সাম্যাবস্থা ক্ষেত্রে তিনটা শর্ত আমাদের মনে রাখতে হবে। এই যে ডেল্টা ই 0, ডেল্টা এন 0 আর ডেল্টা লন ডাব্লু 0, এই শর্তগুলো প্রয়োগ করে আমরা বাকি যে ইকুয়েশন গুলো পাইছি প্রত্যেকটাতে এই ইকুয়েশনটা ব্যবহার করব। এই পর্যন্তই আজকে। এরপরে আমরা আগামী দিনে পরবর্তী অংশটা পড়ব। আজকে এখানে ক্লাস শেষ হয়ে যাবে। কারো কোনো প্রশ্ন? আমি আবার দেখি এখানে আমরা কি করলাম। একটা বিশাল হিসাব শুরু করছি। ম্যাক্সওয়েল বোলৎজম্যানের কিছু স্বীকার্য গত দিনে বলছিলাম, এগুলি আমি আজকে আর বললাম না। আজকে কিছু শর্ত আরোপ করে বিভিন্ন বিষয় বিবেচনায় নিয়ে আসছি। আমরা টোটাল অনুসংখ্যা চিন্তা করছি, টোটাল এনার্জি চিন্তা করছি, এই দুটো জিনিস চিন্তা করছি, আর টোটাল বন্টন উপায় চিন্তা করছি। হ্যাঁ, টোটাল বন্টন উপায়, বন্টনের মধ্যে যেহেতু গুণ আছে, এটাকে যোগবোধকে নিয়ে আসার জন্য, যেহেতু এগুলিতে যোগবোধক আছে, এই যে এইটা টোটাল এনার্জিটা টোটাল অনুসংখ্যা যোগবোধক, টোটাল এনার্জি যোগবোধক, আর বন্টনটা গুণবোধক আসছে সবগুলো রাশি। এই গুণবোধককে যোগবোধকে ট্রান্সফার করলাম, করে নিয়ে আমরা যোগবোধকের জন্য একটা রাশি তৈরি করলাম এবং স্টার্লিং সমীকরণ ব্যবহার করে সেই যোগবোধক রাশিটাকে সহজ ইকুয়েশনে নিয়ে আসলাম। তারপরে একটা শর্ত দিলাম, সেই শর্ত সাপেক্ষে সাম্যাবস্থা শর্ত, সেই শর্ত সাপেক্ষে আমরা তিনটা শর্ত পেলাম। এই তিনটা শর্তকে এখন আমরা প্রয়োগ করব আমাদের সহজ একটা হিসাবে নিয়ে আসার জন্য। তো এই শর্তগুলো আমরা আগামী দিনে আমরা এই তিনটা হিসাব কিভাবে আমরা করব এবং এই করার ফলে কি ঘটবে, এটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। আমরা যে ডাব্লুটাকে লন করার পিছনে কারণ হচ্ছে যোগবোধক রাশিতে পরিণত করা। তা যোগবোধকের সঙ্গে যোগবোধক, তার সাথে একটা যোগবোধক, তাহলে সবই যোগবোধক যেহেতু আসছে, আমাদের সবগুলোকে যোগবোধকের মধ্যেই রাখতে হবে। কারণ গুণবোধক করতে গেলে আমাদের অনেক চিন্তা করতে হয়, ব্রেন অত গরম হয়ে যাবে, আমাদের অত চিন্তা করা যাবে না। যোগবোধকে নিয়ে এসে আমরা সহজভাবে চিন্তা করে, এটা যতদূর সহজ আর কি ততটুকু সহজভাবে চিন্তা করে আমরা কাজগুলো করব। তাহলে আগামী ক্লাসে তোমাদের বাকি অংশের জন্য দেখা হবে। আজকে এই পর্যন্তই। এবং ক্লাসের নোট ক্লাসের পরে হয়তো, এখন আমি মিটিং এ যাবো, মিটিং থেকে এসে তোমাদের দিয়ে দেবো সব। কারো কোনো প্রশ্ন? এটা একটু পড়ে দেখবা, আজকে পড়ে দেখে না, তোমরা এই যে শেষ পর্যন্ত যে শর্ত দিছি, এই শর্তগুলো স্যার ওই যে লঞ্চে ইয়াটাতে নিয়েছিলাম, ওইটা একটু স্যার নেক্সট ক্লাসে যদি ডিটেইলস করে। একজন করে বলো, আফসানা বলো। আফসানা বলো। স্যার বললাম যে ওই যে লঞ্চের লাইনটাতে নেওয়া হলো, ওটা একটু ক্লিয়ার হতে পারতেছি না। ওইটা একটু তো দিয়ে, ডিটেইলসটা যদি এটা নেক্সট দিয়ে ক্লাসে এটা দেন। দিয়ে দিব তোমাদের দিয়ে দিব, বাসায় বসে বসে প্র্যাকটিস করবে। এটা প্র্যাকটিস করে কালকে ক্লাসে আসবে। সেই 7 নম্বর সমীকরণ পর্যন্ত কিভাবে আসলো, এখানে সমীকরণ নাম্বার বিভিন্ন রকম আসছে, এটা কারণ আছে, কারণটা আমি পরে বলবো। এগুলি কেন আসলো এবং এই তোমরা সিরিয়াল সমীকরণ নাম্বার দিয়ে যাবে যেভাবে আমি দিছি। আর এখানে যে শর্তগুলো আসলো, সেই শর্তগুলো আগামী দিনে আমরা পূরণ করব। এই শর্তের প্রেক্ষিতে কিভাবে হিসাব করতে হবে এটা আগামী দিন শেখাই দেব। আজকে এই পর্যন্তই, আমি মিটিং এ যাব। থ্যাংক ইউ। ক্লাসের টাইম শেষ, আর 1 মিনিট আছে। সবাইকে জি ধন্যবাদ। স্যার। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।